আপনার কি কখনো এটা মনে হয়েছে যে আপনি কোনো শপিং মলে যাবেন এবং সেখানে কোনো প্রোডাক্টের প্রাইস ট্যাগ না দেখে শুধুমাত্র নিজের পছন্দের প্রোডাক্টগুলি কিনে ফেলবেন? অথবা আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি লাগেজ নেবেন এবং সোজা গোয়া চলে যাবেন? যদি আপনার এমনটা মনে হয়ে থাকে তাহলে ওটা কোন জিনিস যেটা আপনাকে আপনার ড্রিমস ফুলফিল করার জন্য বাধার সৃষ্টি করছে? আমি যদি ভুল না হই তাহলে ওই জিনিসটি হলো টাকা। কারণ আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনার কাছে সময় না থাকলেও আপনি সময় বের করে নিতে পারবেন। কিন্তু নিজের কাছে টাকা না থাকাটা সব থেকে বড় একটি প্রবলেম। তার মানে এটা নয় যে আপনি টাকা উপার্জন করেন না। অবভিয়াসলি আপনি প্রত্যেক মাসেই আপনার স্যালারি পান, কিন্তু আপনার কারের ইএমআই, হোম লোন, ওয়াটার এবং ইলেকট্রিক বিলের মতো অনেক খরচ রয়েছে। আর আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে বা আপনার যদি কোনো বাচ্চা থাকে তাহলে তাদেরকে শপিংয়ে এমনকি লাঞ্চ বা ডিনারে নিয়ে যেতেও টাকার প্রয়োজন। কিন্তু এত খরচের পর কোনো ট্রিপে যাওয়া আপনার কাছে কোনো স্বপ্নের থেকে কম নয়। এমনটা এই কারণেই হয় কারণ আপনি একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করেন। আপনি কোনো টাটা বা বিড়লার ঘরে জন্মগ্রহণ করেননি যেখানে আপনার একটা ইশারাতেই আপনি সব কিছুই পেয়ে যাবেন। তাহলে আপনি এখন কি করবেন? কারণ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। এই পরিস্থিতিতে আপনার কাছে দুটি অপশান রয়েছে। প্রথম অপশান, যেটা 99% মিডল ক্লাস মানুষেরা ফলো করে থাকেন। তাদের কাছে টাকা না থাকার সত্ত্বেও তারা এমনভাবে জীবনযাপন করেন যেন তারা আর দ্বিতীয়বার এমন উপভোগ করতে পারবেন না। আর দ্বিতীয় অপশান, আপনি একেবারেই কৃপণ হয়ে যান আর আপনার টাকা পয়সা খুব চিন্তা ভাবনা করেই খরচ করুন। এমনটা করতে হলে আপনাকে আপনার সমস্ত চাওয়া বিসর্জন দিতে হবে। বেশিরভাগ মিডল ক্লাস মানুষেরা এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি চুজ করে থাকেন। কিন্তু এই দুটি অপশান ছাড়াও আরও একটি অপশান রয়েছে যার সাহায্যে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন এবং গোয়া গিয়ে মজাও করতে পারবেন কোনো বাজেটের চিন্তা ছাড়াই। এখন হয়তো আপনি ভাবছেন যে এটা কিভাবে সম্ভব, কিন্তু বন্ধু, এটা অবশ্যই সম্ভব। শুধুমাত্র এর জন্য আপনাকে কিছু প্রিন্সিপালসের প্রয়োজন। কিন্তু এই প্রিন্সিপালসগুলি কোনো জাদু বা চমৎকার নয় যে আপনি ছড়ি ঘোরাবেন এবং ম্যাজিক হয়ে যাবে আর আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। একদমই নয়। এমনকি এটা স্টেপ বাই স্টেপ ফলো করা রোডম্যাপ, যেটা ফলো করার জন্য আপনাকে অনেকটাই বেশি এফোর্ট দিতে হবে আর এমনভাবে কষ্ট করতে হবে যে কষ্ট করা যেন আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়। আর এই ভিডিওটি দেখার পর আপনি দুনিয়ার ওই 1% মানুষদের মধ্যে অ্যাড হয়ে যাবেন যেখানে অ্যাড হওয়া অনেক মানুষের স্বপ্ন। ডোন্ট ওয়ারি গাইস, এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু প্রিন্সিপালসের ব্যাপারে জানাতে চলেছি যেগুলি কোনো যেমন তেমন প্রিন্সিপালস নয়। আসলে এই প্রিন্সিপালসগুলি লেখক ডেভ রামসির লেখা অত্যন্ত জনপ্রিয় বই দ্য টোটাল মানি মেকওভার থেকেই নেওয়া হয়েছে। লেখক বলেছেন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের শুধুমাত্র 20% আপনার নলেজ আর বাকি 80% আপনার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে। যেটার মানে হলো যে আপনি ধনী হবেন নাকি নয় এটা শুধুমাত্র আপনার উপরেই ডিপেন্ড করে। এই কারণেই এগুলি ভাবা বন্ধ করুন যে আপনি গরিব বা আপনার ভাগ্যটাই খারাপ অথবা আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন না। এর বদলে আপনি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং এই ভিডিওতে ডেভ রামসির লেখা বইয়ের যা কিছু প্রিন্সিপালস বলা হয়েছে সেগুলি ফলো করে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। কারণ এমনটা করেই আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, স্টপ প্রিটেন্ডিং। লেখক ডেভ রামসি বলেন যে দুনিয়াতে বেশিরভাগ মানুষই নিজেকে ভুল পথে চালিত করে থাকেন। তাদের হেলথ ভালো হয় না, এমনকি তাদের ফাইন্যান্সিয়াল লাইফও ভালো হয় না, কিন্তু তারপরেও তারা এমন ভান করে থাকেন যেন সব কিছু ঠিক আছে। কিন্তু এই মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে গিয়ে তারা তাদের সারাটা জীবন শুধুমাত্র স্ট্রাগল করতে করতেই কাটিয়ে দেন এবং তারপর মারা যান। কিভাবে? চলুন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনি যদি একটি ব্যাংকে ফুটন্ত জলে ফেলে দেন তাহলে দেখবেন ব্যাংকটি তৎক্ষণাৎ লাফ দিয়ে সেখান থেকে বেরিয়ে আসবে।
কিন্তু ওই একইভাবে আপনি যদি ওই ব্যাঙটিকে নর্মাল জলে ফেলে দেন, তাহলে দেখবেন যে ওই ব্যাঙটি জলে চড়ছে। এখন যদি আপনি ওই জলটি গরমও করে দেন, তারপরেও ওই ব্যাঙটি জল থেকে বেরিয়ে আসবে না, কারণ তার এটাই মনে হবে সে ওই জলে থাকতে পারবে। আর এই কারণেই অসুবিধা হওয়ার সত্ত্বেও সে জল থেকে বেরিয়ে আসবে না, এবং ধীরে ধীরে জল যখন ফুটতে শুরু করবে তখন সে ওই ফুটন্ত জলেই মারা যাবে। মানুষদেরও এই একই সমস্যা। তাদের মনে হয় যে তাদের লাইফ ঠিক আছে, তারা ফিট আছেন, হেলদি আছেন, কিন্তু তারা এটা কখনোই ভাবেন না যে তারা প্রতিদিন যে আনহেলদি খাবার খান, এক্সারসাইজ অ্যাভয়েড করেন, যার ফলে তাদের হেলথ দিনের পর দিন আরও খারাপ হতে থাকে। ঠিক এমনই মানুষরা তাদের ফাইন্যান্সের সাথেও করেন। তারা মন খুলে খরচ করেন, এটা না ভেবেই যে তাদের ইনকাম থেকে তাদের খরচ পুরোপুরি ম্যানেজ হবে নাকি নয়। আর এই কারণেই তারা লোন নিয়েও থাকেন এবং ঋণের জালে ফেঁসে যান। তারপর যখন প্রত্যেক মাসে তাদের ইনকামের একটি বড় পরিমাণ অ্যামাউন্ট ইএমআইয়ের জন্য দিতে হয়, তখন তো তারা এটা অনুভব করতে পারেন যে তাদের ফাইন্যান্সে কোনো ভুল আছে, কিন্তু তবুও তারা তাদের ভুল স্বীকার করেন না আর শুধুমাত্র ভুল না করার মতো ভান করতে থাকেন। বন্ধু, প্রত্যেক মানুষই চাইবেন যে কোনো ডায়েট না করে, জিম না গিয়ে একটা রাতের মধ্যেই তার ওজন কমাতে, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। ঠিক একই রকম তারা তাদের ফাইন্যান্সের ব্যাপারেও ভাবেন। তারা খুব শীঘ্রই ধনী হতে চান, কিন্তু প্রত্যেকটা জিনিসের পিছনে সময় দিতে হয় এবং কষ্ট করতে হয়। এই কারণে এটা ভাবার বদলে যে আপনার জীবন খুব ভালোভাবেই কাটছে, আপনাকে একটি পেন এবং পেপার নেওয়া উচিত, যার একদিকে আপনার সমস্ত ইনকাম লিখুন এবং অন্যদিকে আপনার সমস্ত খরচ লিখুন। এছাড়াও আপনাকে এটা দেখতে হবে যে আপনি আপনার ইনকাম থেকে কত টাকা সেভ করছেন আর কত টাকা ইনভেস্ট করছেন। যখন আপনি এমনটা করবেন, তখন আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের একটি রিয়েলিস্টিক চেক পেয়ে যাবেন এবং আপনি জানতে পারবেন যে আপনি কত গভীরে আছেন। তারপর আপনাকে ওই সমস্ত কিছু ভান করা বন্ধ করতে হবে, যেমন সব কিছুই ঠিক আছে বা আপনি আপনার বর্তমান পরিস্থিতিতে হ্যাপি আছেন। নাম্বার 2, সেভ ফর রেনি ডেজ। আমাদের অভ্যাস এমন হয়ে থাকে যে আমরা প্রত্যেকটা জিনিসের পজিটিভটাই আগে ভেবে থাকি এবং ভাবি যে আমাদের সাথে কখনো কোনো খারাপ কিছু হতেই পারে না। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টের মাধ্যমে এটা জানা যায় যে ইন্ডিয়ার 75% মানুষ তাদের এমার্জেন্সির জন্য কখনোই টাকা সেভ করে রাখেন না। কিন্তু মার্ফি ল বলেন, আপনার সাথে যদি কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে খারাপ হবেই। উদাহরণের জন্য মনে করুন আপনি আপনার পৈতৃক কোনো সম্পত্তি বিক্রি করে প্রচুর টাকা পেয়েছেন, আর যেটা দেখে আপনি খুব খুশি হয়ে যান এবং ভাবেন যে এই টাকাগুলি আমি ইনভেস্ট করে দেব আর পায়ের উপর পা তুলে কোনো কিছু না করেই টাকা উপার্জন করব। কিন্তু তার পরের দিনই যখন আপনি আপনার বাড়ি থেকে অফিসে যাচ্ছেন, তখন আপনার বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং আপনার প্রচুর চোট লেগে যায়, যার ফলে আপনি আহত হয়ে পড়েন। এখন যখন আপনার কাছে ওই এমার্জেন্সির জন্য কোনো সেভিংস নেই, তাই আপনি আপনার প্রপার্টি বিক্রি করার টাকা দিয়ে নিজের ট্রিটমেন্ট করিয়ে ফেলেন, যার ফলে আপনি টাকা থেকে টাকা বানানোর বদলে আরও একটি ঋণের জালে ফেঁসে যান। এই কারণেই লেখক প্রত্যেককেই এই অ্যাডভাইসটি দেন যে আপনি যদি সত্যি আপনার লাইফে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান, তাহলে আপনাকে আপনার রেনি ডেসের জন্য টাকা সেভ করা উচিত। অনেক মানুষ রয়েছেন যারা নিজের লাইফ নিয়ে সিরিয়াস হয়ে থাকেন। তারা ভাবেন যে তারা তাদের টাকা সেভ করবেন, কিন্তু তারা এটা বুঝতেই পারেন না যে তাদের এক্স্যাক্টলি কত টাকা সেভ করা উচিত, আর এই কারণেই তারা তাদের টাকা সেভ করতে পারেন না। কিন্তু লেখক তার বইয়েতে এই প্রবলেমের সলিউশনও করে দিয়েছেন। লেখক বলেন যে আপনাকে আপনার এমার্জেন্সির জন্য লক্ষ বা কোটি টাকা সেভ করার কোনো প্রয়োজন নেই। আপনি $1000ও সেভ করতে পারেন, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 83,000 টাকা হয়ে থাকবে। এখন হয়তো আপনি ভাবছেন যে আমি টাকাগুলি এফডি বা কোনো ঠিকঠাক রিটার্ন দেওয়া স্কিমে ইনভেস্ট করে দেব, কিন্তু লেখক বলেন যে আপনাকে আপনার এমার্জেন্সি ফান্ডকে ক্যাশ হিসেবেই সেভ করে রাখা উচিত। কারণ আপনি যদি এমন কোনো জায়গাতে আপনার টাকা রাখেন
তাহলে সেখান থেকে প্রয়োজনের সময় আপনার টাকা উইথড্র করার জন্য আপনার প্রবলেমসও হতে পারে। কিন্তু আপনি যদি আপনার টাকা ক্যাশ হিসাবে রাখেন, তাহলে যখনই আপনার সামনে কোনো এমার্জেন্সি আসবে, তখন আপনি কোনো প্রবলেম ছাড়াই আপনার টাকাকে ইউজ করতে পারবেন। উদাহরণের জন্য মনে করুন আপনি আপনার টাকা কোনো স্কিমে ইনভেস্ট করেছেন এবং আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন আপনি আপনার ব্রোকারের সাথে কথা বলেন এবং তাকে আপনার টাকাটা উইথড্র করতে বলেন। কিন্তু আপনার একবার বলাতেই আপনার ব্রোকার আপনার টাকা উইথড্র করে দেবে না, কারণ টাকা উইথড্র করার জন্য পেপারস ম্যাটার সলভ করতে হয় এবং এর জন্য অবশ্যই সময় লাগে। তাহলে একবার ভাবুন তো, এমার্জেন্সির সময় আপনার ওই টাকাটা কি আপনার কাজে আসবে? কিন্তু ওই একইভাবে আপনি যদি আপনার টাকা কোনো ফটো ফ্রেমের পিছনে বা আপনার কোনো সিক্রেট লকারে রাখতেন, তাহলে আপনার জন্য ওই টাকাটি বের করা অনেকটাই সহজ হতো আর আপনার ট্রিটমেন্টও তাড়াতাড়ি হতো। কিন্তু নিজের টাকা ক্যাশ হিসেবে রাখা মানে এটা নয় যে আপনি আপনার আইফোনের ইএমআই পে করার জন্য বা সিমলা ট্রিপে যেতে খরচ করে ফেলবেন। আপনাকে মনে রাখতে হবে যে ওই টাকাটি আপনার ওই সমস্ত জিনিসের পিছনে খরচ করার জন্য নয়। বন্ধু, আপনি যখন আপনার এমার্জেন্সির জন্য টাকা সেভ করে রাখবেন, তখন আপনার কনফিডেন্স লেভেল ডবল হয়ে যাবে আর আপনি আরও বেশি খুশি হয়ে আপনার লাইফ স্পেন্ড করতে পারবেন। নাম্বার 3, ইউজ ডেপ্ট স্নোবল। লেখক বলেছেন যে যখন তার বয়স 20 বছর, তখন তার ক্যারিয়ার সেট ছিল। তিনি একজন রিয়েল এস্টেট ইনভেস্টর হয়ে গিয়েছিলেন আর বছরে $2.5 মিলিয়ন উপার্জন করছিলেন, যেটা ওই সময়ের হিসাবে অনেকটাই বেশি ছিল। তিনি 4-5টি প্রপার্টিও কিনে ফেলেছিলেন আর যেহেতু তিনি ইনভেস্টমেন্টের জন্য ভালো পরিমাণ অ্যামাউন্ট লোন নিয়েছিলেন, তাই 2008 সালে মার্কেট যখন ক্র্যাশ করে, তখন তিনিও এটা থেকে রেহাই পাননি আর তিনিও সবার মতো তার ওয়েলথকে হারিয়ে ফেলেছিলেন। এই কারণেই তাকে আবার ক্র্যাশ থেকেই শুরু করতে হয়। কিন্তু একজন টপ ইনভেস্টর থেকে ক্র্যাশে আসার জার্নি থেকে তিনি একটি ইম্পর্টেন্ট লেসন শিখেছিলেন। লেখক বলেন যে যদি কোনো ব্যক্তি চান, তাহলে সে তার লাইফে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারেন, কিন্তু ঋণের জাল তাকে ফাঁসিয়েই রাখেন এবং তার ফাইন্যান্সকে পুরোপুরি নষ্ট করে দেয়। আর এই কারণেই তার মধ্যে ডিজার্ট থাকার সত্ত্বেও তিনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তায় চলতে পারেন না। লেখক মানেন যে যদি আপনার লোন আপনার ইনকামের 30% থেকে বেশি হয়, তাহলে আপনার ফাইন্যান্স ঠিক নয়। দেখুন, আমি এটা তো বলতে চাইছি না যে আপনার কখনো লোন নেওয়া উচিত নয়, কারণ এটা কখনোই সম্ভব নয়। একটু কম বা বেশি তো সবাইকেই নিতে হয়। এই পরিস্থিতিতে যদি আপনার উপর আগে থেকে কোনো লোন থেকে থাকে, তাহলে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে গেলে আপনাকে আগে ওই লোনটি পরিশোধ করতে হবে আর নিজেকে ঋণের জাল থেকে মুক্ত করতে হবে। এখন হয়তো আপনার মনে এই প্রশ্নটি আসছে যে এটা কিভাবে সম্ভব? তাহলে এটার উত্তর হলো স্নোবল এফেক্ট। ইম্যাজিন করুন, আপনি আপনার বন্ধুদের সাথে কোনো বরফের দেশে ঘুরতে গেছেন আর এখন আপনার বরফের একটি স্নোম্যান বানানোর ইচ্ছে হচ্ছে। তখন আপনি বরফের একটি ছোট বল তৈরি করেন এবং সেটি বরফের মধ্যে ঘোরাতে থাকেন। এমনটা করার ফলে ওই ছোট বলটি বরফের সংস্পর্শে এসে আরো বড় হয়ে যায়। এই জিনিসটি আপনার লোনের সাথেও করতে হবে। এখনো আপনি ক্লিয়ারলি বুঝতে পারেননি, তাই না? চলুন আমিই আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনি আপনার একজন আত্মীয়র কাছ থেকে 1.5 লক্ষ টাকা, আর একজনের কাছ থেকে 80,000 টাকা এবং আপনার বন্ধুর কাছ থেকে 30,000 টাকা ধার নিয়েছেন, কিন্তু আপনি আপনার ধার পরিশোধ করতে পারছেন না। তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার লোনকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। আর এই সিনারিওতে 30,000, 80,000 এবং 1.5 লক্ষ টাকাকে নিয়ে নিতে হবে। এখানে 30,000 সব থেকে ছোট, তাই আপনাকে সর্বপ্রথম এটা পে করে দেওয়া উচিত। তারপর 80,000 টাকাকে এবং তারপর 1.5 লক্ষ টাকাকে আপনার পে করে দেওয়া উচিত। এমনটা করার ফলে ছোট থেকে বড় একটি স্নোবল এফেক্ট তৈরি হবে আর আপনি খুব সহজেই আপনার সমস্ত ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন। যদি আপনার কাছে এত ইনকাম না থাকে যে আপনি একেবারেই এই সমস্ত ঋণ পরিশোধ করে ফেলতে পারবেন, তাহলে আপনি এক্সট্রা জব করতে পারেন। যাই হয়ে যাক না কেন,
ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তায় চলার জন্য আপনাকে আপনার ঋণ থেকে মুক্ত হতেই হবে। নাম্বার 4, সেফটি নেট ফান্ড। লেখক বলেন যে যদি আপনি আপনার ঋণ থেকে মুক্ত হয়ে যান আর আপনার যদি কোনো ইএমআই দেওয়ার টেনশন না থাকে, তখন আপনাকে সেফটি নেট ফান্ড ক্রিয়েট করতে হবে। এখন হয়তো আপনি ভাবছেন যে আমি তো এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে ফেলেছি, তাহলে এই সেফটি নেট ফান্ড আবার কি? কিন্তু বন্ধু, সেফটি নেট ফান্ড এক ধরনের এমার্জেন্সি ফান্ড। মনে করুন আপনার জবটি খুব ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন আপনার বস আপনাকে ডাকেন এবং আপনাকে জব থেকে বের করে দেন। তাহলে তখন আপনি কি করবেন? আপনার কাছে কি কোনো উত্তর রয়েছে? আপনি তো রাস্তায় চলে আসবেন, কারণ আপনার কাছে আপনার ডে টু ডে লাইফ চালানোর জন্য টাকা নেই। তাহলে এখানেই আপনার সেফটি নেট ফান্ড আপনার কাজে আসবে। সেফটি নেট ফান্ড ক্রিয়েট করা খুবই সহজ। আপনাকে শুধুমাত্র আপনার মান্থলি ইনকামের 3 গুণ অ্যামাউন্ট সেভ করতে হবে। মনে করুন আপনার ইনকাম মাসে 30,000 টাকা, আর আপনাকে এটার 3 গুণ মানে আপনাকে 90,000 টাকা সেভ করতে হবে, যাতে আপনাকে যদি কখনো আপনার জব থেকে বের করেও দেওয়া হয়, তখনও আপনি আপনার এই ফান্ডের মাধ্যমে 3 মাস ম্যানেজ করে নিতে পারবেন। আর যতক্ষণ না পর্যন্ত আপনি ভালো কোনো একটি জব পাচ্ছেন, আপনি আরামে নিজের লাইফ স্পেন্ড করতে পারবেন। বন্ধু, যে কোনো সময় যা কিছুই ঘটতে পারে, আমাদের জীবনকাল সুনিশ্চিত নয়। আর এই পরিস্থিতির জন্য নিজেকে আগে থেকে তৈরি করে রাখাটা বুদ্ধিমানের পরিচয়। আর শুধুমাত্র এমনটা করেই আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তায় এগোতে পারবেন। লেখক বলেন যে আপনাকে সর্বদাই আপনার ইনকামের 15% সেভ করা উচিত, কারণ যদি আপনি আপনার টাকা ইনভেস্ট না করেন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। যদি আমি আপনাকে এই 4টি রুলস শর্টে সামারাইজ করি, তাহলে আপনি স্কুলে শোনানো ওই স্টোরিটির ব্যাপারে তো নিশ্চয়ই শুনে থাকবেন, যেখানে 3 বন্ধু একটি বিচে গিয়েছিলেন, যাদের মধ্যে একজন খুব অলস ছিলেন, আর কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য তিনি গাছের পাতার একটি ঘর তৈরি করেন। যেখানে দ্বিতীয় বন্ধুটি একটু বুদ্ধি খাটান আর মজবুত ঘর তৈরি করার জন্য তিনি কাঠের একটি ঘর তৈরি করেন। কিন্তু তৃতীয় বন্ধুটি ভাবেন যে আমি সব থেকে মজবুত একটি ঘর বানাবো। এই কারণেই সে 2-3 মাস ধরে একটি ইটের মজবুত বাড়ি তৈরি করেন। এরপর যখন একদিন নদীতে তুফান ওঠে, তখন প্রথম বন্ধুর ঘর হাওয়াতে উড়ে যায় আর দ্বিতীয় বন্ধুর ঘরের ছাদটি ভেঙে যায়, কারণ সে কাঠের ঘর তৈরি করেছিলেন। যেখানে তৃতীয় বন্ধুর ঘরের কোনো ক্ষতিই হয় না। এই গল্পের মাধ্যমে লেখক আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম তাড়াতাড়ি অ্যাচিভ করা সম্ভব নয়। এতে প্রচুর স্ট্রাগলের প্রয়োজন, আর এটা একদিনে সম্ভব নয়। এটা একটি লং প্রসেস, যেটা কনসিস্টেন্সি করে যেতে হবে। তো বন্ধু, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।